দেশ এবং প্রবাসে সকলকে স্বাগত জানাচ্ছি বাংলা ভিশনের নিয়মিত সাপ্তাহিক অনুষ্ঠান প্রবাসীদের প্রিয় টেলিভিশন অনুষ্ঠান প্রবাসী মুখের ৬৫২তম পর্বে। সাথে আছি মিরাজ হোসেন গাজী। প্রবাসীদের সুখ দুঃখ সফলতা সম্ভাবনার নানা খবর নানা গল্প নিয়ে প্রতি সপ্তাহে বাংলা ভিশনের পর্দায় এই প্রবাসী মুখ অনুষ্ঠানের মাধ্যমে আমরা হাজির আপনাদের সামনে। আর প্রতি পর্বে আমাদের সাথে স্টুডিওতে থাকেন অথবা যুক্ত থাকেন প্রবাস খাতের সাথে যুক্ত অথবা প্রবাসী বাংলাদেশিরা, একই সাথে এই বৈদেশিক কর্মসংস্থান খাতের সাথে সম্পৃক্ত বিশেষজ্ঞ বিশ্লেষক এবং গুরুত্বপূর্ণ অতিথিরা। আজকে আমাদের সাথে একজন প্রবাসী অতিথি আমাদের সাথে যুক্ত আছেন, ইতালি প্রবাসী এবং তিনি প্রবাসী চলচ্চিত্র নির্মাতা কাজী টিপু। কাজী টিপু, আপনাকে স্বাগত জানাচ্ছি প্রবাসী মুখ অনুষ্ঠানে। ধন্যবাদ। আমাদের শুরুতে যেমনটি বলছিলাম, যেহেতু প্রবাসীদের নিয়ে অনুষ্ঠান, আর আমাদের আজকের অতিথি তিনি ইতালি প্রবাসী এবং তিনি ইতালি থেকে এসেছেন এবং আবার চলে যাবেন নিশ্চয়ই কিছুদিনের মধ্যেই ছুটি কাটাতে। একটি বিষয় থাকে, সেটা হলো যে আমরা একটু প্রবাসীদের যদি একটু প্রশ্ন করা হয় যে ভাই কয়দিন আছেন, এটা একটু কেমন যেন শোনা যায়, শুনতে খারাপ লাগে। আপনার কাছে কি কেমন মনে হয় এবং উত্তরটাও একটু দিয়েন যে কয়দিন আছেন। আসলে আমাদের আসলে এটা একটা কষ্টেরই বিষয় মনে করি আর কি। এটা ফিলিংসটা আসলে আমরা অন্যরা যেভাবে জিজ্ঞেস করে আমরা সেভাবে ভাবি না, আসলে আমাদের কাছে খুব খারাপ লাগে। কেমন যেন মনে হয় যে আমি একটু ভিনদেশি মনে হয় না, নিজের দেশে আসছি, অল্পটা সময়ের জন্য আসি, তারপর আমাদের শুনতে হচ্ছে আমি কবে যাচ্ছি। হ্যাঁ, কবে যাচ্ছি। এটা স্পেসিফিক্যালি বলতে হচ্ছে ডেটটা। আমি মনে হচ্ছে যে আমি মনে হয় এখানে আসলে কোনো প্রয়োজনহীন একজন মানুষ আসলে। ঘুরিয়ে প্রশ্নটা করলাম, কয়দিন আছেন আমি আসলে, কবে যাবেন, কয়দিন আছেন, এটা একটু মোটামুটি 27 মে পর্যন্ত আছি, এক মাসের ছুটিতে আসি আর কি। ছুটি থেকে একেবারেই বেড়ানো বা কাজের। জি, আপনি যেহেতু চলচ্চিত্রের সাথে যুক্ত, চলচ্চিত্র নির্মাতা এবং প্রবাসে যেহেতু আছেন, একটু ইতালির বাস্তবতা কি একটু যদি বলি, যে সেখানে কাজের পরিবেশ আর হচ্ছে যে আমাদের বাংলাদেশিরা সেখানে আপনার সাথে কাজ করার সুযোগ কতটুকু আছে যদি একটু বলেন। রাইট, খুব ভালো একটা প্রসঙ্গ আপনি তুলে ধরেছেন প্রবাসীদের জন্য। আসলে আমরা দূর থেকে আমরা অনেকটা ভাবি, অনেকজন ভাবি, অনেকভাবে দেখি। আসলে যখন আপনার পাখির চোখ দিয়ে যখন ইতালির প্রবাসীদেরকে দেখবেন, তখন আপনার কাছে একটু ভিন্ন মাত্রা যোগ হবে, তাতে অনেকটা বাস্তবতা আপনার সাথে সম্মুখীন হবে। ইতালিতে আসলে কাজের ক্রাইসিসটা খুব বেশি। মূলত ইটালিতে প্রবাসীদের লোক সংখ্যা বাড়ছে এবং কাজের জন্য যোগ্যতা অর্জন করতে পারতেছে না বলেই কাজের সংখ্যাটা আসলে খুবই কঠিন আর কি। কাজ পাওয়াটা আসলে একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, কারণ ওই দেশটাতে আসলে আপনাকে স্বভাষা শিক্ষিত হতে হবে, ওই ইটালি ভাষায় শিক্ষিত হতে হবে। শিক্ষিত দ্যাট মিনস বেসিকটাই হন, একাডেমিক না হোক, যে চলার জন্য সে ভাষাটা জানতে হবে এবং সেই দেশের আইনকে মানতে হবে। তারপরে আপনি আসলে আপনার নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য একটা সিঁড়ি পাবেন। আসলে ওই দেশের কালচার এবং ভাষাটা একটা কাজের জন্য আসলে একটা সিঁড়ি। ভাষাটা গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ। আচ্ছা, সেক্ষেত্রে আমাদের তো বাংলাদেশিরা যারা আছে সেখানে বিভিন্ন পেশায় আছে, সাধারণত কর্মীরাও তো অনেকে আছে নানা রকম কাজের সাথে যুক্ত, যদিও আপনি হয়তো তাদের সাথে সেই ব্যাপারে একেবারে সরাসরি সম্পৃক্ত না, তবে নিশ্চিত তথ্য আছে বা জানাশোনা আছে। একটু কী ধরনের কাজের সাথে বাংলাদেশিরা বেশি সেখানে যুক্ত? আমি যেই সিটিতে থাকি সেই সিটিতে আসলে জাহাজ নির্মাণ প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত বেশিরভাগ সিটি মানুষরা সম্পৃক্ত, এবং ট্যুরিজম সেক্টরের সাথে সম্পৃক্ত, এবং কিছু বাংলাদেশিরা আছে ভালো ভালো ব্যবসা করছে, হোটেল বিজনেস করছে, রেস্টুরেন্ট বিজনেস করছে। ভালো ভালো বাংলাদেশিরা যারা আগে 15 বছর থেকে তার জীবন শুরু করছে, আসলে তারা যখন ইটালিতে পা রাখছে 15 বছর আগে, তারা মোটামুটি ভালো অবস্থাতে আছে, সুনামের সাথেই আছে আর কি। আর ইটালিতে আমি আমার ভেনিস অঞ্চলের কথা বলি, যে বাংলাদেশিদের একটা গুড রেপুটেশন আছে ওয়ার্কার হিসেবে, ভালো ওয়ার্কার হিসেবে। এটা আমি প্রতিনিয়তই আমি ইটালিয়ানদের কাছ থেকে শুনি যে আমরা আসলে অনেক ভালো অন্যান্য জাতি থেকে, মানে কাজের দিক থেকে আমরা খুব অনেস্টি, আমরা খুব অ্যাক্টিভ এবং আমরা অনেক পাঞ্চুয়ালিটি মেনটেন করি তাদের কাজের ক্ষেত্রে, এবং দক্ষতার সহিত আমরা কাজটা করি। একটি বিষয় যদি আপনার প্রফেশনের সাথে যেটি আমি যদি একটু প্রশ্ন করি, যে ইতালিতে তো আসলে তাদের চলচ্চিত্র তো বেশ উন্নত এবং দীর্ঘ বছরের ইতিহাস আছে তাদের চলচ্চিত্রের,
সেক্ষেত্রে একজন ভিনদেশী হিসেবে আপনি বিদেশি হিসেবে সেখানে কাজ করা নিশ্চয়ই তো খুব সহজ হওয়ার কথা না, যেটুকু অনুমান করি আর কি। সহজ বিষয় না, তারা আসলে আমাকে মেনে নিতে তাদের অনেকটা সময় লাগছে আর কি। আমি তখন বলোনিয়াতে 3 একটু বছর শুরুর গল্পটা তাহলে পড়াশোনা শুনতে করি। চাই। তাহলে আমরা আপনার আজকের গল্প না, পেছনের গল্প, শুরুর দিকে যে স্ট্রাগল ছিল বা যেই রাইট, আমি শর্টলি বলি, গল্পটা তো আসলে অনেক বছরের, এটা আসলে সময় যতটুকু আছে আমাদের পর্যাপ্ত না সেই গল্পগুলো বলতে। না, তারপরেও তারপরে শর্টলি বলি যে আমি ওখানে আসলে পড়াশোনা করি, 3 বছর পড়াশোনা করি। বোলোনিয়া ইউনিভার্সিটির একটি পার্ট আছে একাডেমি ন্যাশনাল সিনেমা, ওখানে ডিরেক্টর অফ ফটোগ্রাফি অ্যান্ড এডিটিংয়ের উপরে আমি 3 বছরের একটা প্রাইভেটলি কোর্স আর কি ওটা করি। করার পরে আমার ওখানে যে স্টুডেন্টরা ছিল তাদের সাথে সম্পৃক্ত হতে, তাদের সাথে কথাবার্তা বলতে আমার অ্যাডজাস্টমেন্টের জন্য অনেকটা বেগ পেতে হয়েছিল আসলে। তখন আমি প্রথমত শুরু করি ইংলিশ ভাষা দিয়েই, তারপরে আস্তে আস্তে ইটালি ভাষাটা শিখি, ইটালিয়ান ভাষার সাথে তাদের কালচারের সাথে সম্পৃক্ত হওয়ার চেষ্টা করি। তাদের মেনে নিতে অনেক কষ্ট হচ্ছিল। তারপর আমি মিলানোতে চলে যাই পড়াশোনা শেষ করে। তখন ওইখানে মিলানো একটি বাংলাদেশ গভর্নমেন্টের একটি ডিক্লারেশন আসে একটি চলচ্চিত্র নির্মাণের জন্য। তখন আমি একজন ইটালিয়ান বিশেষজ্ঞর মাধ্যমে আমি সেই জায়গাটা পৌঁছানোর চেষ্টা করি এবং সেই অনুদানের ছবিটার জন্য আমি অংশগ্রহণ করি। যখন অংশগ্রহণ করি তখন আসলে বিষয়টা এমন ছিল যে আমি আমার দৃষ্টিভঙ্গিতে অংশগ্রহণ করেছি আসলে একজন ফিল্ম মেকার হিসেবেই, কিন্তু তাদের বিষয়টা ছিল যে আসলে সে কোন দেশের ফিল্ম মেকার, এই বিষয়টা চলে আসছিল। তারা প্রায় 1 মাসের মতো সময় নিয়েছিল আমার কাছ থেকে সেই প্রজেক্টটাকে অ্যাকসেপ্ট করার জন্য। তার পরবর্তীতে যখন তারা স্টাডি করলো ভালোভাবে এবং বিচার বিশ্লেষণ করলো, তখন আমাকে প্রচুর অনার করলো। আমি এটা প্রাপ্তি ছিলাম না। এই জায়গাতে আমি একটু আসতে চাচ্ছিলাম যে অনুদানের চলচ্চিত্র বলতে তো এটি খুবই একটি মর্যাদাপূর্ণ একটি বিষয়। একটু যদি সেখানকার এটি কি তাদের সরকারের রাইট, সেই সরকারের অর্থায়নে ইটালি গভর্নমেন্ট প্রতি বছরই কিছুটা পিরিয়ড, বিভিন্ন পিরিয়ডে আসলে গভর্নমেন্টের থেকে কিছু ডিক্লারেশন থাকে ফিল্ম অনুদানের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে, যেমন বিষয়ভিত্তিক। আমার ওই বিষয়টা ছিল ইমিগ্রেন্ট বিষয়ভিত্তিক। ইমিগ্রেন্ট বিষয়ভিত্তিক বিষয়তে আসলে একজন ইটালিয়ান নির্মাতা উৎসাহিত হবে না, তখন আমি উৎসাহিত হয়েছিলাম যে আমি অংশগ্রহণ করি, অ্যাটলিস্ট আমার প্রাপ্তি আসুক বা না আসুক। অংশগ্রহণ করে আমি প্রায় 35,000 ইউরোর একটি অনুদান পাই ছবিটা নির্মাণ করার জন্য, এবং আমি ছবিটা সম্পূর্ণও করি এবং বিভিন্ন ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে অংশগ্রহণ করে, এবং বাংলাদেশ ইন্টারন্যাশনাল ঢাকা ফিল্ম ফেস্টিভ্যালে অংশগ্রহণ করে ন্যাশনাল মিউজিয়ামে। এটা হলো 2014 কথা মেবি। তা মোটামুটি ভালো সাড়া মিলে। কোন ভাষায় সেটা হলো ইটালি ভাষা, এবং 2-1টা সিন ছিল, আপনার সিকোয়েন্স ছিল আসলে বাংলাতে। ও আচ্ছা, 2-1টা সিকোয়েন্স, আর সাবটাইটেল হলে ইংলিশ ছিল। এটা ভেনিস ফিল্ম ফেস্টিভ্যাল এবং ইটালির অনেক ফিল্ম ফেস্টিভ্যালে আসলে এটা প্রদর্শিত হয়। তাতে তাদের কাছে একটা অবস্থান পাই আর কি, যে এই দেশে শুধু তাদেরকে আমরা ওয়ার্কার হিসেবে ভাবি, সেই দেশের একজন চলচ্চিত্র নির্মাতা হতে পারে, এই দৃষ্টিভঙ্গির একটি পরিবর্তন আসলে তাদের ভিতরে আসে। আচ্ছা, সেই গল্পটা ছিল কি একেবারে বাংলাদেশি নিয়ে নাকি? না, সেই গল্পটা সার্বিকভাবে এমিগ্রেন্ট জেনারেশনকে নিয়ে। ওই ছবিটার নাম হলো 18+। অনেকেই আসলে সেক্ষেত্রে আরেকটা কথা বলতে হয় যে এই নামটার সাথে বাংলাদেশি ওইখানে প্রবাসীরা আসলে একতা প্রকাশ করেনি আর কি, যে 18+ মনে করছিল যে আসলে এটা একটি অ্যাডাল্ট ফিল্ম। তারপরে আমাকে বাংলাদেশিদেরকে যখন এই ছবিটা দেখাতে হয়, তার আগে তাদের সাথে মিটিং করতে হয় এবং বোঝাতে হয় যে এটা কি আসলে 18+ একটা এজ, একটা জেনারেশনের একটা এজ। 18 বছরের ঊর্ধ্বে যে ছেলেপেলেরা বড় হচ্ছে, তাদের বেড়ে ওঠা এবং তাদের ভবিষ্যৎ পরিকল্পনা এবং তাদের জীবন নির্ধারণের ক্ষেত্রে তাদের ডেস্টিনেশন, তাদের লক্ষ্য কোথায়, সেই বিষয়গুলো নিয়েই আসলে ছবিটা নির্মিত। সেটি কি পরবর্তীতে সেই ফিল্মটি সংরক্ষণ করা বা ভার্চুয়াল মিডিয়াতে থাকা এরকম কোনো প্ল্যাটফর্মে পরবর্তীতে রাখার সুযোগ হয়েছে সেটি? হ্যাঁ, পরবর্তীতে এটা 3 বছর পরে এটা ওপেন হয়ে গেছে। এটা তখন ইউটিউবে এখনো পাওয়া যাচ্ছে না, আপনারা চাইলে দেখতে পারেন। এই ছবিটা আসলে ইটালি জেনারেশন, বেড়ে ওঠা জেনারেশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ফিউচার ফিল্ম। মানে আমি 2013-তে ভেবেছিলাম যে আসলে বাংলাদেশিরা এবং অন্যান্য বিদেশিরা যে ছেলেপেলেরা ওখানে বেড়ে উঠতেছে, যেমন আমাদের ইটালিতে এখনও দ্বিতীয় প্রজন্ম এখনও সম্পূর্ণ হয়নি, দ্বিতীয় প্রজন্মে আসেনি ইটালিতে এখনও। কারণ ইটালিতে আমাদের বাংলাদেশিদের পদার্পণ শুরু হয়েছে 92-90 ওই সময়কালের।
তো এখনও সেকেন্ড জেনারেশন আসলে ওই জায়গাটা তৈরি হয়নি, আসলে কাউন্টেবল না সেকেন্ড জেনারেশনটা। আমি 2013-তে ভাবছি যদি আমাদের সেকেন্ড জেনারেশন হয় তাহলে তাদের ভবিষ্যৎটা কি এরকম হবে কি নিয়ে। তখন আমি ডিরেক্ট পয়েন্ট অফ ভিউতে আমি একটি কাগজের নৌকা, ভাসমান কাগজের নৌকার সাথে আমি তুলনা করছি আর কি, যে আমাদের জেনারেশনটা আসলে ভাসমান একটা কাগজের নৌকা, তাদের ফিউচার কোথায়, তাদের ডেস্টিনেশনটা কোথায়। মানে সেই বিষয়টা মূলত এই বয়সটাকে রাইট। মানে বয়সের যেই আসলে কোন গন্তব্য কোথায়, সেই অনিশ্চয়তাটাকেই তুলে ধরা আসলে হয়েছে সেখানে। আমরা যেটি দেখেছি যে আসলে আমাদের বাংলাদেশে অনেকেই আছেন যারা চলচ্চিত্রের সাথে দেশে হয়তো তারা সম্পৃক্ত বা জনপ্রিয় ছিলেন বা আছেন, তারা বিভিন্ন দেশে গিয়েছেন, সেখানে গিয়ে দেখা যাচ্ছে যে চলচ্চিত্র নির্মাণ করার জন্য উদ্যোগ নিয়েছেন, কেউ কেউ নির্মাণ করেছেনও বাংলা ভাষায় বা বাংলাদেশের জন্য বিদেশে থেকে কেউ কেউ করেছেন। যদি এর মধ্যে বলি যে সম্প্রতি কাজী মারুফ, উনি ইউএসএতে উনি সিনেমা করেছেন গ্রিন কার্ড নামে, কিন্তু পরবর্তী আমরা দেখেছি যে সেই সিনেমা নিয়ে খুব একটা আশার কথা ওনার কাছে বা সন্তুষ্টির কথা, বাস্তবতা শেষ পর্যন্ত ফলাফলটি উনি সন্তুষ্ট নন, এমন আমরা যত জেনেছি। আসলে এই বিষয়গুলা আপনার কাছে কেমন লাগে বা চ্যালেঞ্জগুলো কি ছিল? বিষয়গুলো আসলে একটু পার্থক্য, ভিন্নতা আছে, এটার ভিতরে অনেকটা পার্থক্যতা আছে। যেমন আপনি বলতে পারেন যে বাংলাদেশের চলচ্চিত্র রাজকুমার আমেরিকাতে নির্মিত হয়েছে, আমেরিকান একজন অ্যাক্টর ইনভলভ ছিল, অমুক ছবি আসলে অস্ট্রেলিয়াতে নির্মাণ হয়েছে। বিষয়গুলো কি শুধুমাত্র চিত্রায়িত হয়েছে, চিত্রায়ন একটা বিষয়, আর ওই দেশের সাথে সম্পৃক্ত হয়ে ওই ইন্ডাস্ট্রির সাথে সম্পৃক্ত হয়ে একটা ফিল্ম মেক করা, এটা সো টাফ ব্যাপার। এটা একটা হলিউড একটা ইন্ডাস্ট্রির সাথে করা এবং ইটালিতে সিনেট্যাক ইন্ডাস্ট্রির সাথে সম্পৃক্ত হয়ে একটা ছবি নির্মাণ করা, এটা একটা টাফ ব্যাপার, কারণ ওইটার জন্য অনেকটা পথ পাড়ি দিতে হয়। যেমন আমি কিন্তু এখনও ইটালির ওই ইন্ডাস্ট্রির গেট পর্যন্ত পৌঁছতে পারিনি আসলে, এতটা পথ সংগ্রাম করার পরেও আমি কিন্তু এখনও ওই জায়গাটা তৈরি করতে পারিনি যে আমার একটি ছবি বাণিজ্যিকভাবে ইটালিতে প্রচার হবে এবং ডিস্ট্রিবিউশন হবে। এটা অনেক কঠিন ব্যাপার। তাহলে আপনি যে চলচ্চিত্রটি, ওটা তো যেহেতু সরকারি অনুদানের সিনেমা ছিল, ওইটা ডিস্ট্রিবিউশনের না, ওইটা কমার্শিয়াল লেভেলের হয়নি, ওটা শুধুমাত্র প্রদর্শনের জন্যই করা হয়েছিল। মানে চলচ্চিত্র প্রদর্শনী, ফিল্ম ফেস্টিভ্যালগুলো, যে ফেস্টিভ্যালগুলো আছে সেই ওরিয়েন্টেড কাজগুলোর জন্য, প্রদর্শনের জন্য সেই ছবিটা, ফিল্মটা মেক করা হয়েছিল আসলে। নিশ্চয়ই, যেহেতু আপনি এরপরেও তো চলচ্চিত্র নির্মাণের সাথে বা কাজের সাথে তো যুক্ত আছেনই। রাইট। সেই হিসেবে আমার একটি প্রতিষ্ঠান আছে ইটালিতে, পড়াশোনার পরে আমি একটা প্রতিষ্ঠান করি, একতারা ইন্টারন্যাশনাল। ওই একতারা ইন্টারন্যাশনালের কাজ হলো আসলে দুইটা। একটি হলো বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার জন্য বিভিন্ন ইন্টারন্যাশনাল ফেয়ারগুলোর সাথে সম্পৃক্ত হওয়া এবং বাংলাদেশি কৃষ্টি কালচার প্রদর্শিত করা, সেটা ফিল্ম এবং কালচারাল প্রোগ্রামের মাধ্যমে। আমার মনে হয় ইটালিতে এই একটি মাত্র কোম্পানি আছে, মানে যেটা সরকারের অনুমোদন সাপেক্ষে আসলে করা আর কি। কারণ ওটার সাথে ইটালিতে আপনি চাইলেই একটা কোম্পানি ওপেন করতে পারবেন না, কারণ সেই বিষয়ে আপনার এক্সপার্টনেস থাকতে হবে, সেই বিষয়ে আপনার দক্ষতা থাকতে হবে, তারপর সেই কোম্পানিটা আপনি ওপেন করতে পারেন। বিষয়টা এরকম। তা এখন আমি বাংলাদেশে আসার উদ্দেশ্য শুধু ভ্যাকেশনই না, আমার আসলে কিছু টার্গেট আছে, সেই টার্গেটের কাজগুলো আমি করছি। অনেকের সাথে মিটিং হচ্ছে, সিটিং হচ্ছে, কথাবার্তা হচ্ছে, চারিতা হচ্ছে। এখন দেখি যদি ব্যাটে বলে মিলে তাহলে ভালো কিছু করতে পারবো, করার ইচ্ছা আছে। যেমন আমি একটা চিন্তা ভাবনা করছি, একটা ফিল্ম ফেস্টিভ্যাল করবো বাংলাদেশ। আমি অলরেডি 2021-এ একটা ফিল্ম ফেস্টিভ্যাল করছি 1 মাস ব্যাপী ভেনিসে, বাংলাদেশ এবং ইটালিয়ান চলচ্চিত্র নিয়ে। বাংলাদেশ থেকে প্রায় 16-17টা চলচ্চিত্র আমি নিয়ে গেছি। আমাদের পরিচিত এবং অপরিচিত ইয়াং জেনারেশন, অনেক তরুণ নির্মাতারা অনেক ভালো ভালো ছবি নির্মাণ করেছে, তাদের ছবিগুলো আমি আসলে ইটালিয়ানদেরকে দেখানোর চেষ্টা করেছি। আসলে এই প্রচেষ্টাগুলো আসলে অব্যাহত থাকবে এবং থাকছে। সেই চেষ্টাই আমি করি যাতে আমি আমার চলচ্চিত্রকে বিদেশের মাঠে বিদেশিদেরকে দেখাতে পারি। শুধুমাত্র আমার দেশিরাই শুধু সেই চলচ্চিত্র উপভোগ করবে সেটা তা না। আচ্ছা, সেক্ষেত্রে আপনি যেটি বলছেন যে আপনার যে চলচ্চিত্রের গল্পটি আমরা 18+, যেটি আপনার ছিল যে অভিবাসীদের নিয়ে বা ইমিগ্রেন্টদের নিয়ে, সেই চলচ্চিত্রের পরবর্তীতে আমরা যেটি দেখি নর্মালি যে তারপরেও হয়তো যে সেই ফিডব্যাক বা সেটির যেই সাড়া বলেন, এরপরে কি আর আপনি চেষ্টা করেছেন কি? হ্যাঁ, খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। এটা আমার মনের ভিতরে লুকিয়ে ছিল যে আমি আসলে বলতে চাচ্ছিলাম এই বিষয়গুলো। ওইটা আমি 18+-এ অনেক ফিডব্যাক পেয়েছি ইটালিয়ানদের কাছ থেকে, ইটালিয়ান প্রশাসনের কাছ থেকে।
আমার তারপরে একটা কারণ কি আমার একটা ছবিতে আসলে মেকিংয়ের জন্য যদি 1 মাস সময় লাগে, আমার একটা ছবির হিস্টোরি এবং এটার অ্যানালাইজের জন্য আমার প্রায় 6-7 মাসের মতো সময় চলে যায়। কারণ আমাকে বিভিন্ন জায়গায় তথ্য কালেক্ট করতে হয়, কারণ আমি কোনো ভুল মেসেজ ইটালিতে চলচ্চিত্রের মাধ্যমে স্ক্রিনে আমি ডিসপ্লে করতে পারবো না। এটা এর জন্য আমার একটি চেষ্টা ছিল, আমি প্রায় 2 বছর ইন্টারপ্রেটার হিসেবে কাজ করেছিলাম, যে একটি চলচ্চিত্রের গল্প তৈরি করার জন্য। এইটার একটা স্ক্রিপ্ট তৈরি হয়ে গেছিলো, চিত্রনাট্য করা হয়ে গেছিলো। এটা আমার কোভিডের আগে শুরু করার কথা ছিল। এই কোভিড আসার পর থেকে আমি আসলে একটু ডাউনে পড়ে যাই, সেটা নতুন করে শুরু করার সেই উদ্যমটা আসলে আমি পাইনি। এইবার আবার চেষ্টা করছি এই 2024-এর দিকে, যে আমি আবার হয়তোবা, আমার আসলে ওইখানে কোনো বাংলাদেশি পৃষ্ঠপোষকতা নেই আর কি। আমার গভর্নমেন্টই, ইটালি সরকারই আমার পৃষ্ঠপোষকতা, এখন বাংলাদেশ সরকারও আমার পৃষ্ঠপোষকতা না, দুঃখের সহিত বলতে হচ্ছে। কারণ কি এইসব কাজের ক্ষেত্রে আসলে মানুষের সহযোগিতাটা খুবই কম পাওয়া যায়, এটা আপনি ভালো বুঝবেন। এখন যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আমি ওই ছবিটা আবার ইটালি যেয়ে আবার নতুন করে শুরু করার চেষ্টা করব। আচ্ছা, আর একই সাথে কি বাণিজ্যিক ঘরানার মানে ফিল্ম বা অন্য যেই কাজগুলো ভিজুয়াল কাজ আমরা বলি, যেটি বলি, সেই বাণিজ্যিক ঘরানার কাজগুলোর সাথেও তো নিশ্চয়ই সম্পৃক্ত আছেন? জি, আমার একটি ছবির একটা কনসেপ্ট আছে, যেটা হলো ইন্ডিয়া, বাংলাদেশ এবং ইটালি সম্পৃক্ত। এটা একটা কমার্শিয়াল ফিল্মই। তার জন্য আমাকে ইন্ডিয়া যেতে হবে, একজন প্রডিউসার, তার সাথে কথা চলতেছে এবং হয়তোবা নেক্সট উইকে আমি যাব। এবং ইটালিতে আমার একজন প্রডিউসার রয়েছে, পৃষ্ঠপোষক রয়েছে, তারা এই ফিল্মটার সাথে কাজ করতে চায়। এবং বাংলাদেশেও একজন আছে, তাদের সাথে আসলে কথাবার্তা চলছে যে আমরা ওই পর্যায়ে নিতে পারবো কিনা, আমরা যে আমাদের যে টার্গেট, সেই টার্গেটটা ফিল আপ করতে পারবো কিনা, সেই বিষয় নিয়ে আলাপ আলোচনা চলছে আর কি। আচ্ছা, একটি বিষয়তে আমরা দেখেছি যে অন্যান্য যেই কালচারাল যেই ইভেন্টগুলো বা প্রোগ্রামগুলো আছে, যেমন নাট্য বলেন বা সঙ্গীত বলেন, এসব ক্ষেত্রে তো আমরা প্রবাসীদের বা বিশেষ করে ইটালিতে যদি দেখি, সেক্ষেত্রে কি তারা কেমন করছে? বা খুব ভালো কাজ করছে, খুবই ভালো করছে। হচ্ছে ওখানে অনেক প্রবাসী অ্যাক্টিভিটিস ক্রিয়েট হয়ে গেছে আসলে। অনেকটা সময় যাওয়ার পরেও তারা আসলে ভালো ভালো কিছু কাজ করছে। অনেকটা সময় বলতে বোঝাচ্ছি এটা, যে তারা অনেক আগে শুরু হওয়ার কথা ছিল, কিন্তু সেটা অনেকটা পরে শুরু হচ্ছে, কিন্তু অনেক ভালো ভালো কাজ হচ্ছে। ওইখানে হলো আপনার বাংলা স্কুল আছে, যেমন আমার ভেনিস বাংলা স্কুল আছে। ওইখানে সাংবাদিকদের একটা ইউনিটি হয়েছে, ভেনিস বাংলা প্রেস ক্লাব, একটা প্রেস ক্লাব হয়েছে, ওইখানে অ্যাসোসিয়েট হচ্ছে। এই জিনিসগুলো আসলে পজিটিভ সেন্স দেয়, এর মাধ্যমে অনেক কিছু করা সম্ভব হয়। আমার কাছে মনে হচ্ছে যে আগে একটা প্রবাসীদের, আমাদের ইটালি প্রবাসীরা একটা ইন্টেনশন কাজ করতো তাদের ভিতরে, যে শুধু পলিটিক্যালি ইনভলভই হবে, কিন্তু এখন সামাজিক অনেক কার্যক্রমের ক্ষেত্রে তারা এগিয়ে আসছে, ভালো ভালো উদ্যোগ নেওয়ার চেষ্টা করতেছে, কাজ করার চেষ্টা করতেছে। অনেকে চেষ্টা করতেছে যে আমরা একটি ফান্ড কালেক্ট করব এবং প্রবাসী যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে আমরা সেটা সহযোগিতা করব, এরকম চিন্তা ভাবনা হচ্ছে। না, সোশ্যাল ওয়ার্কের ক্ষেত্রে বা ব্যবসায়ী বা শিল্পোদ্যোক্তা, ব্যবসায়ী উদ্যোক্তা যারা আছেন, তারা অনেকেই ভালো করছেন প্রবাসে, কিন্তু এই শিল্প সাহিত্যের ক্ষেত্রে আমরা দেখেছি যে খুব একটা যে না, উঠে খুব এসেছেন একটা প্রবাস হচ্ছে থেকে, যে তা না। গুটি কয়েক স্কুল আছে সামাজিক কার্যক্রম করার জন্য, তারা বিশেষ দিবসগুলোতে প্রোগ্রামগুলো করে থাকে এবং সেখানে বেড়ে ওঠা ছেলেদেরকে, জেনারেশনকে সেই বাংলা ভাষা শেখানোর চেষ্টা করতেছে, বাংলা কালচারকে দেখানোর চেষ্টা। এই সংখ্যাটা আসলে খুবই কম আপনি দেখছেন, কিন্তু আমার কাছে মনে হচ্ছে অনেকটা বেশি হচ্ছে। কারণ কি কারণে? কারণ অনেকটা পরে শুরু হলেও হচ্ছে, ভালো কিছু হচ্ছে। এটা কিছুদিন আগে কিন্তু এটা আশা করতাম না, কিন্তু এখন হচ্ছে। তা এই ধারাবাহিকতা যদি ধরে রাখে, তা আগামী 10 বছরে আসলে শিল্প সংস্কৃতি চর্চার ক্ষেত্রে অনেকটা কাজ হবে। যেমন আমাদের ভেনিস আর্ট ফিল্ম ফেস্টিভ্যালে একটা সময় আমাদের পেভিলিয়ন ছিল না, এখন আমাদের ভেনিস আর্ট ফেস্টিভ্যালে আমাদের একটা পেভিলিয়ন আছে। বাংলাদেশ থেকে আমাদের শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকতুল্লাহ ভাই সেখানে যে উদ্বোধন করছেন, আমাদের অ্যাম্বাসেডর মহোদয় আসতেছেন এবং আমাদের বাংলাদেশ থেকে সচিব মহোদয়রা যাচ্ছেন। সেখানে আমাদের একটা পেভিলিয়ন আছে, আমাদের একটা ফ্ল্যাগ দেওয়া একটি পেভিলিয়ন আছে, যেখানে আমাদের বাংলাদেশে আর্ট দেখতে পারতেছে। এটা একটা বড় ব্যাপার। এটা 3 বছর আগেও ছিল না, মানে হচ্ছে। আমি মনে হচ্ছে আর আগামীতে ইনশাল্লাহ আরো ভালো কিছু হবে, সরকারের উদ্যোগে ভালো কিছু হবে। ইতালিতে বাংলাদেশিরা সেখানে যে সাংস্কৃতিক অঙ্গনে তাদের যেই অবদান বা সেখানে উঠে আসা বা সাফল্যের গল্প শুনছিলাম আপনার কাছ থেকে,
যে নিশ্চয়ই সেইভাবে তো আসলে যেটি বলছিলেন আপনিও, যে ওই অর্থে তো আসলে উঠে আসার সুযোগটি খুব একটা হয়, যেহেতু চ্যালেঞ্জিং। আপনিও যেমন বলছিলেন যে মূলধারার চলচ্চিত্র বা সেখানকার মূলধারার মূল স্রোতের সাথে আপনি এখনো সেইভাবে হয়তো প্রবেশ করতে পারেননি। নিশ্চয়ই তো চ্যালেঞ্জ, তারপর যেহেতু সেখানে কাজ করেছেন, নিশ্চয়ই তো চেষ্টা অব্যাহত আছে। রাইট, চেষ্টা অব্যাহত আছে। যেটা হয়েছে, আমি এর আগে একটি ক্যাপশন ভুলে গিয়েছিলাম বলার জন্য, যে বাংলাদেশি কালচারের এবং কৃষ্টি কালচার প্রচারের ক্ষেত্রে আমাদের যেখানে বাধা সৃষ্টি হচ্ছে আমরা মূলত এখানে হলো বিষয়টা হলো যে ইন্টিগ্রেশন আমরা করি না ইটালিয়ান কালচারের সাথে, সংস্কৃতির সাথে আমরা আসলে ইন্টিগ্রেশন করি না আমরা বাংলাদেশিরা। এটা একটা আমাদের বাংলাদেশি প্রবাসীদের একটা খুব খারাপ একটি রোগ। এটা করতে পারলে আসলে এটা খুব তড়িৎ গতিতে আমরা আমাদের কালচারকে তাদের কাছে ট্রান্সমিট করতে পারবো এবং তারাও আসলে বুঝবে আমাদের কালচারটা কোথায়। সেই প্রচারণাটাও ওইভাবে হবে। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনি বলেছেন, যে আসলে আমরা যেই দেশে থাকবো সেই দেশে তাদের কালচারটা আগে আমাদেরকে গ্রহণ করতে হবে, তাদের কালচারের সাথে আমাদেরকে মানিয়ে নিতে হবে, আইন কানুন এবং তাদের সংস্কৃতি। এর জন্য আমাদের ইন্টিগ্রেশন হচ্ছে না, এর জন্য আমাদের বাংলাদেশ গভর্নমেন্ট টু গভর্নমেন্ট একটা ইন্টিগ্রেশন হচ্ছে না। যেটা বলতেছিলাম যে কেন প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে, কারণ আমি যদি ইটালিতে একটি কমার্শিয়াল ফিল্ম নির্মাণ করি সেক্ষেত্রে আমাকে একটি চুক্তি শরণাপন্ন হতে হচ্ছে। বাংলাদেশ গভর্নমেন্ট টু ইটালি গভর্নমেন্টের একটি চুক্তি স্বাক্ষরিত হতে হচ্ছে। সেটা কিন্তু আমাদের বাংলাদেশের ইটালির সাথে নেই। সেক্ষেত্রে আমার আসলে মূল বাধাটাও ওখানে। আমি আসলে একটা জয়েন্ট ভেঞ্চার ফিল্মও করতে পারতেছি না, কারণ কি আমাদের ইটালি বাংলাদেশের সাথে কোনো কালচারাল চুক্তি নেই। কারণ এর জন্য আমরা যারাই যে ক্ষেত্রে কাজ করতেছি, সংস্কৃতি প্রচার করতেছি, কৃষ্টি কালচার নিয়ে কথা বলতেছি, এটা শুধুমাত্র ব্যক্তিগত উদ্যোগে প্রাইভেটলি করতেছি। কারণ এটা সরকারের আসলে সহযোগিতা আমাদের খুবই দরকার। আমাদের ওইখানে দূতাবাস সে সহযোগিতা আমাদের খুবই দরকার। যে ইটালিয়ানরা কিন্তু প্রস্তুত, ইটালিয়ানরা অপেক্ষায় রয়েছে যে কখন আমরা তাদের ডাকে সাড়া দেব, আমরা ডাকলেই তারা আসবে। বিষয়টা এইটা আমি এত বছর যাবৎ অনুধাবন করতে পেরেছিলাম। না, এই ক্ষেত্রে আমাদের কিছু দুর্বলতা তো নিশ্চয়ই আছে, কূটনৈতিক তৎপরতার বিষয়টি। কারণ হচ্ছে যে আমরা যদি বলি প্রতিবেশী দেশ ভারত এবং চায়না, ভারত বাংলাদেশের কালচারাল চুক্তি আছে এবং কোরিয়া, চায়নাতে আমরা দেখেছি তাদের টিম আসে বা আমাদের এখান থেকে টিম নিয়ে গিয়ে কালচারাল বিভিন্ন অ্যাক্টিভিটির সাথে আদান প্রদানের বিষয়গুলো সেখানে আলোচনা হয় বা আমরা সেগুলো দেখি। পরবর্তী সেগুলো তো আমাদের গণমাধ্যমগুলোতেও সেই বিষয়গুলো নিয়ে পরবর্তীতে খবরও হয়। এটি ইতালির সাথে নিশ্চয়ই আমরা দেখব যে আস্তে আস্তে হয়তো ইতালির সাথেও হবে এবং সেক্ষেত্রে দূতাবাসের ভূমিকা তো আসলে অন্যতম। যদি আমরা দেখেছি বিভিন্ন সময় মন্ত্রণালয় থেকে যখন এই রাষ্ট্রদূতদের বিভিন্ন অনুষ্ঠান হয় তখন কিন্তু এই বিষয়ে বলা হয়, কিন্তু কার্যক্রম নেই আসলে। যেমন আমাদের বলিউড অনেক ফিল্ম কিন্তু ইটালি অনেক টেলিভিশনে দেখানো হয়, মানে সাবটাইটেল না, শুধু এটা হলো ডাবিং করেই দেখানো হয়। মানে হিন্দি ভাষাকে ইটালিয়ান ভাষা ডাবিং করে ওইখানে টেলিভিশনে দেখানো হয় এবং মাল্টিপ্লেক্স সিনেমা হলে অনেক রিসেন্ট অনেক ছবি যেগুলো মুক্তি পাচ্ছে সেই ছবিগুলো দেখানো হচ্ছে। তো সেই জায়গাগুলো আমরা যদি তৈরি করতে চাই তাহলে আমাদের একটি চুক্তির প্রয়োজন পড়ে। আমাদের সেই চুক্তিটা আমাদের বাংলাদেশ ইটালির সাথে নেই আসলে। এর জন্য আমার অনেক প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে। আমাকে যা করতে হবে সেটা আমাকে প্রাইভেটলি করতে হবে, তাতে আসলে এটার খরচটা আমাদেরকেই বহন করতে হবে। এটা একটা বড় একটা অঙ্ক হতে দাঁড়ায় আসলে, সেটা সহজলভ্য হচ্ছে না। না, তাহলে সেক্ষেত্রে তো আমরা যেটি বলছিলাম যে অন্যান্য দেশের সাথে তো হচ্ছে, তাহলে তো আমাদের বেসরকারিভাবে বা আপনারা যারা সেখানে আছেন বা আমাদের বাঙালি কমিউনিটি যারা আছেন তাদের কি কোনো ভূমিকা রাখার সুযোগ আছে এখানে? হ্যাঁ, অবশ্যই আমাদের ভূমিকা সুযোগ আছে। অনেকে তো আছে সেখানে যারা প্রতিষ্ঠিত আছেন, অনেক পুরাতন, তারা তো ভূমিকা রাখতে পারে না। তারা আসলে সেই ক্ষেত্রে ইন্টেনশনটা তাদের খুবই কম, কারণ তারা আসলে অনেকটা গ্যাপ হয়ে গেছেন ইন্টিগ্রেশন করতেই। তাদের আসলে মূল্যায়নটা স্ব জায়গায় তাদের অবস্থানেই আছে, কিন্তু ইটালিয়ান কমিউনিটির সাথে তাদের আসলে সেই অবস্থাটা তৈরি করতে পারেনি। তারা শুধুমাত্র বাংলাদেশি কমিউনিটির মাঝেই তাদের অবস্থানটা তৈরি করতে পারছেন। একজন লিডার শুধু বাংলাদেশি কমিউনিটির জন্যই হয়েছে। শুধু একজন ইটালিয়ানদের সাথে, যেমন ইটালিয়ান ইলেকশনের সাথে সম্পৃক্ত হননি অনেকেই, এখন হতে যাচ্ছে, মূলধারা রাজনীতির সাথে সম্পৃক্ত হচ্ছে না, এখন হচ্ছে, এখন জেনারেশন যাচ্ছে, এখন অনেকেই ইটালিয়ান মূলধারা রাজনীতির সাথে সম্পৃক্ত হচ্ছে। এটা আমাদের পজিটিভের দিক, একটা জায়গায় আসবে, এটা হতে বাধ্য হবে আর কি।
আগে যারা আমাদের প্রবাসী এরা ছিল ইটালিতে, তারা আসলে সেই ইন্টিগ্রেশনগুলো করেনি, সেই মূলধারা রাজনীতিতে যাননি, মূলধারার কৃষ্টি কালচারের সাথে সম্পৃক্ত হননি, কোনো ভালো একটা ইটালিয়ান ছবি দেখতে যাননি হলে কখনো, একটা থিয়েটারে একটি শো দেখতে যাননি কখনো। আমি আসলে শিল্প সংস্কৃতির ক্ষেত্রে বলি, তা এরকম আগে এইটা আমি বলতে পারি যে যখন বাংলাদেশে একটা প্রোগ্রাম হয় বৈশাখী মেলা, তখন 2-4 জন ইটালিয়ানকে দাওয়াতও দেওয়া হয়নি, যে তারাও বুঝতে পারতেছে না যে আসলে কি কালচারটা আমি ট্রান্সমিট করতেছি। এখন হচ্ছে কিছুদিন আগে হয়নি, তার জন্য আমি বলতেছি আমি আশাবাদী এখন যেভাবে অগ্রসর হচ্ছে এই ধারাবাহিকতা যদি অব্যাহত থাকে, আসলে আমরা ভালো একটি জায়গায় চলে আসবো ইনশাল্লাহ। নিশ্চয়ই আপনার এই আশাবাদী মানুষ আপনি নিশ্চয়ই, এবং যেহেতু আপনি একজন চলচ্চিত্র নির্মাতা, সেক্ষেত্রে আপনার যেই ইচ্ছা সেটি পূরণ হোক। কারণ হচ্ছে ওই দেশের সাথে আমরা যেসব দেশে আছি সেই দেশের সাথে যদি আমরা মিশতে না পারি, তাদের যদি কালচারের সাথে, তাদের মূলধারার সাথে আমরা মিশতে না পারি, তাহলে আসলে সারা জীবন আমরা দেখা যাবে যে আমরা সেখানে অভিবাসী, প্রবাসী, বিদেশি হিসেবেই আলাদা, লেবার শ্রমিক হিসেবে আলাদাভাবে থাকবো। যদি আপনি একেবারে অল্প কয়েক সেকেন্ডে যদি বলেন যে আমাদের বাংলাদেশিদের জন্য যদি সেখানে যারা আছেন তাদের এই আইন কানুন মেনে চলা বা নিয়ম, আমরা দেখি অনেকে অবৈধ পথে ইতালিতে যাওয়ার জন্য ব্যাকুল থাকেন বা নানা উপায় অবলম্বন করেন, ছোট্ট করে যদি একটু আপনি বাস্তবতা বলে পড়ান। ধন্যবাদ জানাচ্ছি প্রবাসী মুখকে, এবং ধন্যবাদ জানাচ্ছি বাংলা ভিশন চ্যানেলকে, এবং ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আজকের এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, আমাকে প্রয়োজনীয়তা অনুভব করানোর জন্য। আসলে আমি প্রবাসীদের জন্য আসলে একটি মেসেজ দিতে চাই। মেসেজটা হলো যে যারা প্রবাসী হতে চান তাদের জন্য একটি মেসেজ দিতে চাই, এবং যারা প্রবাসী আছেন তাদের জন্য একটি মেসেজ দিতে চাই। যারা প্রবাসী হতে চান ইটালিতে, আসলে একটু সতর্কতা অবলম্বন করবেন। কোনো ভুল ভ্রান্তি ইনফরমেশনের উপরে নির্ভর করে আপনার কষ্টের অর্জিত টাকাটা আপনি আসলে বিনিয়োগ করবেন না, সেক্ষেত্রে একটু সতর্কতা থাকতে হবে। আমরা এখন অনেকটা আধুনিকটা আমরা মনে প্রাণে আধুনিক যেন হই, আমরা সঠিকভাবে চোখ খোলা রেখে যদি সব কাজগুলো করি। আর ইটালিতে যে প্রবাসীরা বসবাস করছে তাদের উদ্দেশ্যে বলবো, আমরা যদি ইটালিয়ানদের সাথে ইন্টিগ্রেশন না করি, তাহলে আমাদের প্রবাসী মানটা ওভাবে উন্নয়ন হবে না। আমাদের মূলধারা সংস্কৃতির সাথে, মূলধারা রাজনীতির সাথে আমাদেরকে সম্পৃক্ত হতে হবে, তাহলে হয়তোবা আমরা আমাদের দেশকে সঠিকভাবে রিপ্রেজেন্ট করতে পারবো, বাংলাদেশকে ইটালির মাটিতে আসলে একটা প্রশংসার জায়গায় আমরা পৌঁছাতে পারবো। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য, এবং আপনার প্রবাস জীবন সুন্দর হোক। আপনার আগামী যে পরিকল্পনাগুলো আছে সেগুলো আপনি নিশ্চয়ই সফলভাবে শেষ করতে পারবেন। দর্শক, আপনারা শুনছিলেন এতক্ষণ আমাদের ইতালি প্রবাসী চলচ্চিত্র নির্মাতা, যিনি ইতালিতে সরকারি অনুদান প্রাপ্ত একটি চলচ্চিত্র নির্মাণ করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন, এবং বাংলাদেশকেও সেখানে নিশ্চয়ই তিনি সম্মানের জায়গায় নিয়ে গেছেন। আমরা ওনার শুভকামনা যেমন উনি জানাচ্ছিলেন প্রবাসীদের জন্য, আমরা ওনার জন্য শুভকামনা জানাচ্ছি, এবং এর সাথে শেষ করছি প্রবাসী মুখের আজকের এই পর্ব। আল্লাহ হাফেজ।